স্টার্ট করবো সেকেন্ড চ্যাপ্টার বই বার কর। তো শুরু হচ্ছে এমন চ্যাপ্টার যেখানে এবার তো রিয়াকশান পড়া স্টার্ট হলো, ঠিক আছে? রিয়াকশান তোকে মনে রাখতে হবে উইথ অবজারভেশন উইথ কালার, ঠিক আছে? সেকেন্ড চ্যাপ্টার আছে, ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার আছে, ওকে? সেটা তো তুই বলবি, আমি কি বলবো কোন চ্যাপ্টার সেটা তুই বলবি, আমি বলার কে? তোর স্কুলে কোন চ্যাপ্টার আছে? আচ্ছা, সেকেন্ড চ্যাপ্টার থেকে তো স্টার্ট হলো হচ্ছে, কথা বলিস না, মুখস্থ করার পার্ট। মনে রাখবি ক্লাস 9-এ তোকে একটুখানি ট্রায়াল বেসিসে বা মুখস্থ করতে হচ্ছে, কারণ ক্লাস 10-এ গিয়ে কিন্তু তোকে ওই রকম 100 থেকে 120টার মতন রিয়াকশান পড়তে হবে ক্লাস 10-এ গিয়ে, ঠিক আছে? ওর মধ্যে থেকে আসবে। ক্লাস 10-এ কিন্তু প্রচুর রিয়াকশান আছে, আসবেই ক্লাস 10-এ। ওই জন্য মুখস্থ করার পার্ট এখন থেকে একটু শুরু করে দে, মুখস্থ করা কীভাবে প্র্যাকটিস করবি। আচ্ছা, সেকেন্ড চ্যাপ্টারে তোর বেসিক্যালি কেমিক্যাল চেঞ্জেস অ্যান্ড কেমিক্যাল রিয়াকশান, এই চ্যাপ্টারটা তোর বেসিক্যালি কী বলতো, তুই যদি নিজে পড়িস না বুঝে যাবি। এখানে তোকে বোঝানোর মতন কিছু নেই, এ ওকে ডিসপ্লেস করছে, এ ওকে ডাবল ডিসপ্লেস করছে, এটা রিডিং দিলে তো নিজেই বুঝে যাওয়ার মতন এমন একটা চ্যাপ্টার, ঠিক আছে? এখানে বোঝানোর মতন কিছু নেই, কারণ তোকে রিয়াকশান মেকানিজম বোঝানো যাবে না এই মুহূর্তে। রিয়াকশান মেকানিজম বুঝতে হলে তোকে মডার্ন ইলেকট্রনিক কনফিগারেশন, মডার্ন অ্যাটমিক স্ট্রাকচার জানতে হবে, সোজা কথা। মানে রিয়াকশানটা কেন হলো সেটা বলতে গেলে তো তোকে ভাই রিয়াকশান মেকানিজম বুঝতে হবে। তো রিয়াকশান মেকানিজম আছে ক্লাস 12-এ, কিছু কিছু রিয়াকশান আছে, ঠিক আছে? তো নিউজ মুখস্থ করবো। আর কি আছে এই চ্যাপ্টারে? আর হচ্ছে দেখবি কালার আছে, ডিফারেন্ট কালার্ড কম্পাউন্ড আছে, তোকে এইসব কোশ্চেন দেয়। এটা এই কালারের মধ্যে, এই কালার্ড কম্পাউন্ডের মধ্যে ওই কালার্ড কম্পাউন্ড মেশালাম, ওই কালার প্রোডাক্ট পেলাম, এটা রিয়াকশনটার ব্যালেন্সড ইকুয়েশন লিখতে হবে, সব দেয় না কোশ্চেন, ঠিক আছে? তার মানে তুই বাড়িতে কী করবি, ঠান্ডা মাথায় বই বার করবি, ঠিক আছে? বই বার করে কী করবি বলতো, হাইলাইটার দেখেছিস? হাইলাইটার আছে, হাইলাইটার বার করে তুই বইয়ের মধ্যে একদম ঠান্ডা মাথায় শোন, নিজেকে এটা করতে হবে। কী করবি, তো সব কটা রিয়াকশানই স্কুলে পড়িয়ে দিয়েছে, সব কটা রিয়াকশান পড়িয়েছে। যদি স্কুলে পড়ায় তার মানে কী হবে বলতো ভাই, ওখান থেকে কোশ্চেন দেবে, স্বাভাবিকভাবেই কোশ্চেন দেবে, ঠিক আছে? এখন কোশ্চেন কীরকম দেয়, সাপোজ আমি যে কোনো একটা র্যান্ডম রিয়াকশান তুলছি, ঠিক আছে? কোন রিয়াকশানটা তুলবো, চলো আমি তুললাম হচ্ছে পেজ নাম্বার 26-এ চলে যা, 26-এ চলে যা, 26-এ গিয়ে দেখ, 26-এ, আচ্ছা ম্যাচ করবে না, পয়েন্ট নাম্বারটা বলতে হবে। ডিকম্পোজিশন আছে, ডিকম্পোজিশন, আচ্ছা ডিকম্পোজিশনের পরে থার্মাল ডিকম্পোজিশন অফ মেটাল কম্পাউন্ডস আছে, তাই না? ডিকম্পোজিশন হচ্ছে 2.3 এর মধ্যে 3 নম্বর পয়েন্ট ডিকম্পোজিশন, ঠিক আছে? ডিকম্পোজিশনের মধ্যে থার্মাল ডিকম্পোজিশন অফ মেটাল কম্পাউন্ডস আছে তো। তারপরে দেখ এক্সপেরিমেন্ট বলে আসে না, এক্সপেরিমেন্ট বলে, মেটাল নাইট্রেটের পর এক্সপেরিমেন্টের মধ্যে সাপোজ আমি যে কোনো একটা রিয়াকশন তুললাম, সাপোজ ফার্স্টেরটাই তুলছি, ঠিক আছে? দেখো এই রেডিশ ব্রাউন গ্যাস বোল্ডে লেখা আছে, তাই না? নাম্বার 1টা, ঠিক আছে? রেডিশ ব্রাউন গ্যাস দেখতে পেয়েছিস নাম্বার 1টা? আচ্ছা, এবারে ওকে, ওই তো ডান দিকে নিচে আছে, দেখ 1 নম্বর পয়েন্টের মধ্যে, এক্সপেরিমেন্টের মধ্যে 1 নম্বর। হ্যাঁ, নতুন বইতে খুঁজে পেয়েছিস, কথা বলিস না, 27 পেজে ডান দিকে একদম নিচে 1 নম্বর পয়েন্টের মধ্যে দেখ বোল্ডে লেখা আছে হচ্ছে রেডিশ ব্রাউন গ্যাস। কোনো জিনিস খুঁজে না পেলে না উত্তেজিত হওয়ার কিছু নেই, ঠান্ডা মাথায় যদি জিজ্ঞেস করিস তাহলে পেয়ে যাবি। একটা জিনিস খুঁজে পাচ্ছি না বলে চেঁচানোর কিছু নেই, ওকে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করলে ও যদি বলে দেয়, সিম্পল লজিক, ও যদি বলে দেয় সেটা সবাই শুনে নিলে সবাই খাতার মধ্যে বইয়ের মধ্যে খুঁজে পেয়ে যাবি। যদি সবাই মিলে বুঝিস যে খুঁজে পাচ্ছি না তাহলে সবাই মিলে বলতে থাকবি, ও অ্যান্সার দেবে কিন্তু সেটা শোনা যাবে না। দেখবি এই সমস্ত যত প্রবলেম দেখবি, প্রবলেমগুলোর সলিউশন কিন্তু সিম্পল হয়, কিন্তু কোনো জিনিসকে সিম্পল রাখতে গেলে তো কিন্তু কষ্ট বেশি করতে হয়, এটা মাথায় রাখবি। তুই ভালো করেই জানিস যে তুই যদি বাড়িতে সিম্পলি পড়াশোনা করিস তাহলে ভাই তোর মার্কসও ভালো আসবে এবং স্বাভাবিকভাবেই তোর নিজের পারফরমেন্সের প্রোগ্রেস হবে। ব্যাপারটা এতটাই সিম্পল, কথাটা শুনতে সিম্পল, কিন্তু জিনিসটাকে সিম্পল রাখতে হলে তোকে কিন্তু কষ্ট করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে। তাহলে কোনো জিনিসকে সিম্পল রাখতে হলে তোকে কিন্তু কষ্ট করতে হবে, সোজা কথা। এই জিনিসটা এখানে শুধুমাত্র একাডেমিক সেক্টরে অ্যাপ্লিকেবল নয়, সব জায়গাতেই অ্যাপ্লিকেবল। একটা প্রবলেম তুই দেখবি রাস্তাঘাটে, একটা সিম্পল প্রবলেমের পিছনে দেখবি সবাই প্রবলেমটার সলিউশন না খুঁজে কী করে বলতো, চেঁচামেচি করে। প্রবলেমটা সলিউশন কেউ খোঁজে না, কিন্তু 5টা মানুষ যদি ঠান্ডা মাথা ভেবে ওটা সলিউশন বার করতো না, ওটা 1 মিনিটে সলভ হয়ে যেত। যে কোনো প্রবলেম রাস্তাঘাটে তুই দেখবি, সাপোজ একটা কল চলছে, এখন তো গরমকাল, তুই সামার ভ্যাকেশনের মজা নিচ্ছিস, এখন 45 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, 5 বছর পরে 50 ডিগ্রি সেন্টিগ্রেড উঠবে টেম্পারেচার। তার কারণ আমরা সবাই পলিউশন নিয়ে মেতে আছি, বেসিক্যালি ওয়াটার চারিপাশে ওয়েস্ট হচ্ছে, আননেসেসারি ওয়েস্ট করছি, সবাই দেখতেই পাচ্ছিস, কাউকে বললেও কেউ কিছু শোনে না, কারোর কোনো মধ্যে সেই ফিলিংসটাই নেই যে ওয়াটারের ওয়েস্ট হচ্ছে এই লেভেলের। এর সলিউশন কি দেখ, ফার্স্ট অফ অল সলিউশন হচ্ছে তুই যেটা করতে পারিস, তুই দেখিস কোথাও ট্যাপ খোলা আছে তুই বন্ধ করে দিতে পারিস, এটা একটা সলিউশন হতে পারে, বাট এটা পার্মানেন্ট সলিউশন নয় অবশ্যই।
দেখ সবাই জানে ওখানে একটা ট্যাপ একটা কল লাগালেই হয়তো আর জল পড়বে না, সবাই জানে কিন্তু কেউ করে না, তাই না? কেউ করে না। সলিউশনগুলো খুব সিম্পল কিন্তু কেউ করতে চাইবে না। এনিওয়েজ চল দেখ এখানে ফার্স্ট কোশ্চেন যেটা আছে, ফার্স্ট রিয়াকশনটা দেখ রেডিশ ব্রাউন গ্যাস। আচ্ছা কী বলছে আমি এবার জাস্ট পড়ছি, এখানে দেখ তোকে বোঝানোর মতন কী আছে, টেক সাম lead nitrate crystals in a test tube and heat them. The crystals first melt and on further heating give out both nitrogen dioxide. নাইট্রোজেন ডাইঅক্সাইড হচ্ছে রেডিশ ব্রাউন গ্যাস অ্যান্ড অক্সিজেন, যেটা বলবো সেটা হাইলাইট করিস, ঠিক আছে? নাহলে বই পুরো সবুজ নীল লাল হয়ে যাবে। আর রেডিশ ব্রাউন গ্যাস অ্যান্ড অক্সিজেন আর ইয়েলো সলিড ইজ লেফট বিহাইন্ড ইন টেস্ট টিউব। আচ্ছা তোকে কোশ্চেন কী করবে বলতো, কোশ্চেন করবে হচ্ছে এরকম, হোয়েন lead nitrate crystals in a test tube is heated আর রেডিশ ব্রাউন গ্যাস along with a yellow solid is observed, write the chemical reaction। এইভাবে বলে না কোশ্চেনগুলো, এইভাবেই বলে, বুঝতে পেরেছিস তো? তার মানে তোকে জানতে হবে ভাই কোনটার কালার কী হবে। তাহলে ঠান্ডা মাথায় বাড়িতে গিয়ে হাইলাইটার যে কোনো বই খাতা পেনের দোকানে পেয়ে যাবি। কত টাকা দাম নেই বলতো? 20 টাকা। তুই তো অনেক টাকা এদিক ওদিক ইনভেস্ট করিস, আচ্ছা ঠিক আছে না, আমি 20 টাকা দিয়ে ইনভেস্ট করলি, হাইলাইটার কিনবি, কিনে কী করবি, জাস্ট এই চ্যাপ্টারের মধ্যে যেগুলোতে কালার লেখা আছে কালারগুলোকে হাইলাইট করবি। সাপোজ এই কোশ্চেনটাতে তাহলে তুই রেডিশ ব্রাউনটাকে হাইলাইট করলি আর হচ্ছে ইয়েলো সলিডটাকে হাইলাইট করলি, কালারগুলোকে জাস্ট হাইলাইট করবো, বোঝা গেছে? কালারগুলো হাইলাইট করবো আর কালারগুলোর করেসপন্ডিং নামটা আমি মনে রাখবো। কীভাবে মনে রাখবো? নামের মধ্যে আর হাইলাইট করছি না, আমি জাস্ট সিম্পলি কালারগুলোকে হাইলাইট করছি। কারণ দেখ পুরো বই তো হাইলাইট করার কোনো মানে নেই, পুরো বই হাইলাইট কেন করবো? যেরকম আছে থাক না, আমি জাস্ট কালারগুলোকে হাইলাইট করে রাখবো যাতে আমার চোখে পড়ে, বুঝতে পারলি? ক্লিয়ার? তাহলে এটা কিন্তু বাড়ি গিয়ে শুরু করবি, নেক্সট উইকের মধ্যে যেন শেষ হয়, কারণ তোর এই চ্যাপ্টার থেকে কিন্তু এই ধরনের কোশ্চেনই আসে, তুই দেখেছিস। এবার এখানে আমি কী বোঝাবো বলতো, রেডিশ ব্রাউন গ্যাস বাই NO2, কালার কেন NO2 রেডিশ ব্রাউন সেটা তো বোঝালে এখন বোঝা যাবে না, সেটা বোঝা যায় কেন রেডিশ ব্রাউন হবে, কেন ইয়েলো হবে না NO2 কালার, সেটা বলা যাবে, কিন্তু সেটা হাই লেভেলের কেমিস্ট্রি তোকে জানতে হবে, মডার্ন অ্যাটমিক স্ট্রাকচার জানতে হবে, মডার্ন ইলেকট্রনিক কনফিগারেশন না জানলে এগুলো কিছু বলা পসিবলই না, কেন কোনো জিনিসের কালার কী হবে। এটা ক্লাস 12-এ আছে, ঠিক আছে? কালার সম্পর্কে একটু কনসেপ্ট আছে ক্লাস 12-এ, কোনটার কালার কেন কী হবে। কোঅর্ডিনেশন কেমিস্ট্রি বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে তুই বলতে পারবি কোনটার কালার কেন কালারলেস হয়, কোনটা কেন কালার হবে, সেটা বলা যাবে, ঠিক আছে? তো এখন দেখ তোকে ক্লাস 9 লেভেলে তো বলা যাবে না কোনটার কালার কী, তাহলে তুইকে এগুলো মনে রাখতে হচ্ছে, ঠিক আছে? বুঝলি? তাহলে বাড়ি গিয়ে জিনিসটা কিন্তু করবি, স্কুলে করিয়েছে তো, সব স্কুলেই করিয়েছে এটা। তো যাই হোক চল, এই হচ্ছে আমার চ্যাপ্টারের মোদ্দা কথা, এইটাই হচ্ছে। আচ্ছা দেখ এখন কেমিক্যাল চেঞ্জেস অ্যান্ড রিয়াকশান। তো কেমিক্যাল চেঞ্জেস অ্যান্ড রিয়াকশান, একটা রিয়াকশান সোজা কথা কত রকমের হতে পারে, ঠিক আছে? আচ্ছা এর মধ্যে বই থেকে মার্ক করা শুরু করি, বইয়ের মধ্যে একবার বাড়ি গিয়ে পড়বি চ্যাপ্টারটা, ঠিক আছে? কী কী পড়বি শোন, তোদের স্কুলে এই পার্টটা পড়িয়েছে, ফার্স্ট যেটা আছে 2.1 দেখ কেমিক্যাল চেঞ্জ, পড়িয়েছি কেমিক্যাল চেঞ্জ একদম ফার্স্ট পেজ, সেকেন্ড চ্যাপ্টার কেমিক্যাল চেঞ্জেস অ্যান্ড রিয়াকশন আমাদের ফার্স্ট পেজ, কেমিক্যাল চেঞ্জ পড়িয়েছে? হ্যাঁ পড়েছে তো। দেখ কেমিক্যাল চেঞ্জে কী কী পড়বো, বাড়ি গিয়ে আবার রিডিং দিবি, ঠিক আছে? এই যে মিক্সিং তোকে দিতেই পারে, ভাই পরীক্ষাতে দেবে, গিভ অ্যান এক্সাম্পল অফ মিক্সিং দিতে পারে, গিভ অ্যান এক্সাম্পল অফ মিক্সিং অফ রিঅ্যাক্ট্যান্ট হোয়েন প্রোডাক্ট ইজ ফর্ম। মানে দেখ এই যে ভাই কেমিক্যাল চেঞ্জ, তার মধ্যে নাম্বার রোমান লেটার 1, দেখ মিক্সিং দেখা যাচ্ছে, ক্লোজ কন্ট্যাক্ট মানে কি বলতো ভাই, আমি দুটো রিঅ্যাক্ট্যান্টকে মিক্স করলাম, আমার প্রোডাক্ট ফর্ম হলো, বুঝলি? এই ধরনের কোশ্চেন দিয়েছে স্কুলে, পড়িয়েছে? ভাই বললাম তো তখন, দুখানাকে মিক্স করলাম প্রোডাক্ট ফর্ম হলো, এরকম একটা এক্সাম্পল দিতে পড়িয়েছে না স্কুলে? পড়াইনি তাই তো? এই পার্টটা কিছু পড়িয়েছে, হিট তারপর লাইট দিয়ে এক্সাম হচ্ছে, তোদের পড়িয়েছে তাই তো? তার মানে পড়িয়েছে, তার মানে তো ভাই এইগুলো তো মুখস্থ করতে হচ্ছে। সোজা কথা তোকে স্কুলে কি পড়িয়েছে জানিস তো, এই যে এই রিয়াকশনগুলো যেগুলো দেখতে পাচ্ছিস এগুলো সোজা কথা সব মুখস্থ করতে হবে। তার মানে টার্গেট বুঝে গেছিস, টার্গেট বোঝা গেল? টার্গেট কি বলতো, বাড়ি গিয়ে প্রত্যেকটা রিয়াকশন, এইবারে দেখ তুই বই থেকে চাইলে করতে পারিস, বা তুই যদি আরও একটু সিম্পল করতে চাই ব্যাপারটাকে, বইয়ের মধ্যে দেখ আরও অনেক কথা লেখা আছে, তো তুই বইয়ের মধ্যে রিয়াকশনটাকে না খাতার মধ্যে পরপর লেখ, বইয়ের রিয়াকশনগুলো খাতায় পরপর লিখবি, তাহলে কী হবে বলতো, খাতার মধ্যে রিয়াকশনগুলো একটা পেজেই থেকে গেলো বা দুটো পেজে থাকবে, তাহলে তোর খাতার মধ্যে যদি থাকে তোর জায়গা কম হয়ে গেল, তোর দেখতে সুবিধা হবে, মানসিক শান্তি, বুঝতে পেরেছিস তো, মেন্টাল স্যাটিসফ্যাকশন, যে এই কটা মাত্র রিয়াকশন ওই হয়ে যাবে। আর যদি বই দেখিস তাহলে বইয়ের মধ্যে এতগুলো পেজ, ভাই এতগুলো পেজের রিয়াকশন করতে হবে, বুঝতে পেরেছিস? তাহলে বাড়ি গিয়ে কী করবো, সামারি করবো, মানে রিয়াকশন সামারি, বোঝা গেল? জাস্ট একখানা খাতা, কোন খাতা, এই খাতা নিতে পারিস যে খাতায় তুই এখানে করছিস, চ্যাপ্টারের হেডিংটা দিবি কোন চ্যাপ্টার, নাহলে আবার বলবি যে অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে এই রিয়াকশনগুলো ছিল, ঠিক আছে? জাস্ট রিয়াকশনগুলো বাড়ি যাবি, বই থেকে পরপর রিয়াকশন তো চিনতে পারবি ভাই, কোনটা রিয়াকশন পারবি চিনতে, রিয়াকশনটা খাতায় লিখবি, আর দেখবি রিয়াক্ট্যান্ট বা প্রোডাক্ট কারোর যদি কোনো কালার থাকে সেটা আমার রিয়াকশনের নিচে লিখে রাখবি। তার মানে কি হলো বলতো, সাপোজ এই দেখ, এই যে ভাই ফার্স্ট যে রিয়াকশনটা আছে না, PbNO3 তার হোল 2 প্লাস 2Ki, প্রোডাক্ট হচ্ছে 2KNO3 প্লাস PbI2,
তাহলে খাতার মধ্যে 1 নাম্বার রিয়াকশন আমি লিখলাম PbNO3 তার হোল 2 প্লাস 2Ki প্লাস 2KNO3 প্লাস PbI2 এটা লিখলাম। নিচে এবার নিচে কালার লিখবো, কার কালার হতে পারে দেখ, লেড নাইট্রেট হোয়াইট বলেছে, তাহলে আমি PbNO3 তার হোল 2 নিচে হোয়াইটটা লিখে রাখলাম খাতায়, বুঝতে পেরেছিস? আমি কিন্তু পরের দিন চেক করবো কিন্তু পরের দিন এই সামারি জিনিসটা করলি কিনা, আর যদি না করে নিস তাহলে আমি কোশ্চেন জিজ্ঞেস করবো রিয়াকশন পড়ে এসছিস কিনা, তোর চয়েস, ঠিক আছে? না পড়ে আসলে বা না করে আসলে কিন্তু ফল ভালো হবে না, রেজাল্ট। অলরেডি আমার একটা ভার্সান আজকে একটু হলে দেখতে পেয়েছিস, এবার কিন্তু ওই ভার্সানটা আস্তে আস্তে বড় হতে থাকবে। ওই ভার্সানটা এখন অবধি দেখিস নি, যদি দেখতে চাস ইউটিউবে আছে, ক্লাস 12-এর ব্যাচে স্পেশালি যারা যারা করে নিন বার করে দিয়েছি সিম্পলি এখান থেকে, ঠিক আছে? বাড়িতে ফোন করেছি, অনেকদিন ধরেই চলছিল এই জিনিসটা, করে আনছিল না, বাড়িতে ফোন করে ফার্স্টে ওয়ার্নিং দিয়েছি, এখানের পরীক্ষাতেও ফেল করছিল, ওয়ার্নিং দিয়েছি, তারপরে যেদিন করে আনিনি এখান থেকে বার করে দিয়েছি সিম্পলি, ঠিক আছে? যারা যারা করে নিন তাদেরকে বার করে দিয়েছি, বোঝা গেল? আর ক্লাস 12-এর ব্যাচে কিন্তু অনেকজন আছে, 45 জন আছে, একটা ব্যাচে আছে, মানে এই ঘরে 45 জন তো হয় না, একটা ব্যাচে 30 জন আছে আর একটা ব্যাচে 15 জন আছে, ঠিক আছে? সিমিলারলি ক্লাস 11-এর ব্যাচেও আছে হচ্ছে 32 জন মতন, একটা ব্যাচে হয়ে যায়। ক্লাস 11 এখন তো বার করা শুরু করিনি, তবে ওয়ার্নিং ওদের দিয়ে দিয়েছি। ক্লাস 10-এও যারা যারা করে আনি বার করে দিয়েছিলাম, ঠিক আছে? তো যাই হোক, চল মিক্সিং, বুঝলি তো কীভাবে? তাহলে আমি সামারি করছি, বুঝেছিস? রিয়াকশানটা লিখবো, স্টার্টিং ম্যাটেরিয়ালে যদি কোনো কালার হয় তাহলে আমি নিচে কালারটা লিখবো, প্রোডাক্টে যা কালার হবে, তাহলে আমার কী বলতে এক জায়গার মধ্যে থাকলে তো সুবিধা হবে, বুঝেছিস? সামারিটা তুই বাড়ি গিয়ে করবি, সামার ভ্যাকেশন চলছে, এনাফ টাইম আছে বাড়িতে এখন, ঠিক আছে? সামার ভ্যাকেশন চলছে, এনাফ টাইম, প্রচুর টাইম পাচ্ছিস বাড়িতে, কার্টুন দেখ, ঘুমা, খা, এগুলো তো করবি, ঠিক আছে? ইনস্টাগ্রাম রিলস দেখ, যা ইচ্ছা কর, মারামারি কর, যা ইচ্ছা রাস্তায় গিয়ে মারামারি করতে পারিস, দৌড়াতে পারিস, যা ইচ্ছা করতে পারিস, কিন্তু ভাই এর সাথে পড়াশোনাটা যেন থাকে, এর সাথে পড়াশোনাটাও থাকে। আমি কিন্তু ভাই এখানে কোনো এক্সকিউজ শুনবোই না, এইসব পড়ে আসতে পারিনি, টাইম পাইনি, এইসব এক্সকিউজ আমি শুনবোই না, বা অন্য কোনো জায়গায় অন্য কোনো এক্সাম ছিল, মাসির বাড়ি পিসির বাড়ি ঘুরতে গেছিলাম, এসব এক্সাম আমি শুনবো না। মাসির বাড়ি গেলে বই নিয়ে যাবি মাসির বাড়িতে দরকার হলে, ঠিক আছে? যাই হোক, বোঝা গেল? ক্লিয়ার? তাহলে টার্গেট বুঝেছিস? আচ্ছা, কোশ্চেন তাহলে কী আসে বলতে, এরকম এই ধরনের কোশ্চেনই তো আসে। এই চ্যাপ্টার থেকে আমি সব স্কুলে দেখলাম তাই কোশ্চেন দিয়েছে, ভাই এর সাথে ওটা মেশালাম, এই কালারের সাথে ওই কালার মেশালাম, তাহলে যেটা হয়েছে তার লেখো, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট পার্ট থেকে গেল, বুঝলি, কেমিক্যাল চেঞ্জ থেকে, ঠিক আছে? তাহলে বোঝা গেছে? আচ্ছা, এবারে এটা পড়লে তুই বুঝে যাবি ভাই কার মধ্যে কী হচ্ছে, সানলাইট অ্যাপ্লাই করলে কোথায় রিয়াকশন হচ্ছে, ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করলে কোথায় রিয়াকশন হচ্ছে। এবারে এই রিয়াকশনগুলো কেন হচ্ছে সেটা বলা যাবে না, কিছুটা পার্ট হতে তোকে বলা যেতে পারে, যেমন ধর সেকেন্ড পেজে বল, আচ্ছা বলছি সেটা, ঠিক আছে? আচ্ছা, এটা দেখ সেকেন্ড পেজে, যেমন ধর তোর সেকেন্ড পেজে দেখ ইলেকট্রিসিটি দিয়ে একটা রিয়াকশন দেখতে পাচ্ছি, ইলেকট্রিসিটি মানে কি বলতো, NaCl সল্ট যেটা আছে, তুই NaCl থেকে আবার সোডিয়াম আর ক্লোরিন আবার ফিরে পেতে পারিস। সেটা কীভাবে পাওয়া যায়? ইলেকট্রোলাইসিস করে। ইলেকট্রোলাইসিস চ্যাপ্টারটা তোর আছে হচ্ছে ক্লাস 10-এ, ইলেকট্রোলাইসিস, ঠিক আছে? ক্লাস 10-এও আছে, ক্লাস 12-এও আছে। তাহলে NaCl-কে ইলেকট্রিসিটি মানে কি বলতো, অ্যাকচুয়ালি ইলেকট্রোলাইসিস, ক্লাস 10-এ গিয়ে পড়বে, ক্যাথোড অ্যানোড, ঠিক আছে? তো এটা আমার ক্লাস 10-এ আছে অ্যাকচুয়ালি, ইলেকট্রোলাইসিসের পুরো ডিটেলস, ওকে? ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করে তার মানে কীভাবে করছি। এনিওয়েজ, তাহলে এখান থেকে তুই রিয়াকশনগুলো মুখস্থ করছি, আমি আর কিছু করতে পারছি না। তারপরে দেখ একটা রিয়াকশন তুই দেখতে পাচ্ছিস, প্রেশার দিয়ে যে রিয়াকশনটা আছে তার মধ্যে 2 নাম্বার রিয়াকশনটা দেখ, এটা বোঝ। প্রেশার দিয়ে যে রিয়াকশন আছে সেকেন্ড পেজে এই চ্যাপ্টারে, প্রেশার দিয়ে যে রিয়াকশন আছে বাঁ দিকে, তার মধ্যে দেখ 2 নাম্বার রিয়াকশন দেখ আছে হচ্ছে N2 + 3H2, আর একটা অ্যারো আছে অন্য টাইপের অ্যারো দিয়ে 2NH3। এই অ্যারোটাকে বলে হচ্ছে কি বলতো, রিভার্সেবল অ্যারো। তার মানে কি সোজা কথা, তার মানে শোন, এই পৃথিবীতে সব রিয়াকশানই রিভার্সেবল, ঠিক আছে? সব রিয়াকশানই রিভার্সেবল। এখন রিভার্সেবল মানে কি? রিভার্সেবল মানে হচ্ছে লাইক বেসিক্যালি, সাপোজ এটা হচ্ছে আমার রিয়াক্ট্যান্ট, এটা হচ্ছে আমার প্রোডাক্ট, ওকে? ভালো করে তাকা, এই অ্যারোটার মানে কি, রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট ফর্ম হচ্ছে। উল্টো দিকের অ্যারোটার মানে কি বলতো, প্রোডাক্ট থেকে আমার রিয়াক্ট্যান্ট ফর্ম হচ্ছে। তার মানে সব রিয়াকশানে ভাই তাই হয়, কি রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট ফর্ম হলে আবার প্রোডাক্ট থেকে রিয়াক্ট্যান্ট কিছুটা ব্যাক করে, বুঝতে পেরেছিস তো? ব্যাক করবে। এইবারে সব রিয়াকশানই রিভার্সেবল। এখন এই যে ফরওয়ার্ড ডাইরেকশনের রিয়াকশনটাকে বলে ফরওয়ার্ড রিয়াকশন, আর ব্যাকওয়ার্ড ডাইরেকশনের রিয়াকশনটাকে বলেছে ব্যাকওয়ার্ড রিয়াকশন, ওকে? ধর কোনো রিয়াকশানে যদি ফরওয়ার্ড রিয়াকশানের রেট 99% হয় আর ব্যাকওয়ার্ডটা ধর আমার 1% হলো, তার মানে কি বলতো, ব্যাকওয়ার্ডটা আমার তখন ছোট, একদম ছোট, তাহলে তখন আর ব্যাকওয়ার্ডটাকে কেউ লেখে না, ওটাকে অলমোস্ট ফরওয়ার্ডই লেখে, বুঝলি? তার মানে শুধু ফরওয়ার্ড অ্যারো দেওয়া মানে কি বলতো, ওটার মধ্যে 99.9% আমার ফরওয়ার্ড রিয়াকশন হচ্ছে, ব্যাকওয়ার্ড একটু হবেই, ব্যাকওয়ার্ড একটু হবেই। তার মানে কি বলতো, আনরিয়াক্টেড ম্যাটেরিয়াল একটু পড়েই থাকবে, ওটাকেই তো ব্যাকওয়ার্ড বলবো।
দেখ আনরিয়াক্টেড ম্যাটেরিয়াল পড়ে আছে, ওটাকেই তো আমি ব্যাকওয়ার্ড বলতে পারি। কেন? কারণ মানে পুরো প্রোডাক্ট থেকে রিয়াক্ট্যান্ট যেটা বানাবে, তো রিয়াক্ট্যান্ট যদি পড়ে থাকে মিডিয়ামের মধ্যে, তো আনরিয়াক্টেড ম্যাটেরিয়াল, তার মানে কি বলতে হবে ব্যাকওয়ার্ড আমার একটু হবে, স্বাভাবিক সব রিয়াকশন হবেই। বুঝতে পেরেছিস তো? ক্লিয়ার? মানে 100% রিয়াকশন হওয়া কঠিন। বুঝতে পারলি? তাহলে দেখ যে রিয়াকশনের ব্যাকওয়ার্ডটা একটুখানি যত ছোট হবে তার 0.1%, সেটাকে শো করে না, সেটাকে একদম একটা অ্যারো দিয়ে দেখানো হয়। কিন্তু যে রিয়াকশানে ভাই এতটাও কম নয়, ভালো মতনই ব্যাকওয়ার্ড ডাইরেকশনে হয়, সেটাকে এই দুখানে অ্যারো দিয়ে শো করে। এবার এই দুটো অ্যারোর এই মাঝেরগুলো দেয় না, এটাকে দেয় হচ্ছে বেসিক্যালি এইভাবে রিভার্সেবল অ্যারো। বুঝলি? রিভার্সেবল মানে রিভার্স ব্যাক করে আমার স্টার্টিং ম্যাটেরিয়ালে ফিরে আসবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে রিভার্স ব্যাক করে যদি স্টার্টিং ম্যাটেরিয়ালে ফিরে আসে তাহলে তো আমার লস। কেন লস? আমি তো ভাই রিয়াক্ট্যান্টটা রাখতে চাই না, আমি তো প্রোডাক্ট বানাতে চাই। প্রোডাক্ট তাহলে বাড়াবো হবে, আমার তো টার্গেট ভাই প্রোডাক্টটা বাড়ানো, আমি তো রিয়াক্ট্যান্টটা রাখতে চাই না, তাহলে আমি রিয়াক্ট্যান্ট দিতাম কেন? বুঝতে পেরেছিস? সাপোজ তুই চাল আর ডাল মেশালি, তুই খিচুড়ি বানাবি, কিন্তু চাল আর ডাল যদি আনরিয়াক্টেড হয়ে পড়ে থাকে তুই তো খেতে পারবি না, তাই না? সোজা কথা। বুঝতে পেরেছিস তো? তার মানে কি বলতো, আমি চাই ভাই রিয়াক্ট্যান্ট যেন পড়ে না থাকে। তাহলে আমাকে কী করতে হবে বলতো, এই রিয়াকশান যেগুলো রিভার্সেবল হয় ভালো মতন, সেখানে আমার ফরওয়ার্ড রিয়াকশানটা বাড়াতে পারলেই আমার প্রোডাক্টের ফর্মেশন বেশি বেশি হবে। এগুলো তো আছে ক্লাস 11-এ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে। ঠিক আছে? তো ফরওয়ার্ডটাকে বাড়াবো কীভাবে? ফরওয়ার্ডটাকে অনেকভাবে বাড়ানো যায়। টেম্পারেচার কন্ট্রোল করে বাড়াতে পারি, প্রেশার কন্ট্রোল করে বাড়াতে পারি। সেই জিনিসটাই দেখ তোর এবার ওই পেজে যে রিয়াকশনটা লেখা আছে না, N2 + 3H2 = 2NH3, তার উপরে দেখ ডিফারেন্ট টেম্পারেচার প্রেশার লেখা আছে না, অ্যাভাব 200 atm। কেন? সেগুলো হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারের পার্ট। এগুলো ক্যাটালিস্টও ইউজ করা হয়। আচ্ছা, ক্যাটালিস্ট কি সেটা বলছে? হ্যাঁ হ্যাঁ, প্রোমোটার ইউজ হয়। ঠিক আছে? তো বেসিক্যালি কি, হ্যাঁ ওটা হচ্ছে ক্লাস 10-এ আছে, অ্যামোনিয়া চ্যাপ্টার আছে, অ্যামোনিয়ার প্রিপারেশন, হেভার্স প্রসেস। ওকে? তো এগুলো কেন হলো ভাই? ক্যাটালিস্ট কী করছে বেসিক্যালি, ওরা ফরওয়ার্ডটাকে বাড়িয়ে দেয়। বুঝতে পেরেছিস তো? আমার তো চাই ফরওয়ার্ডটা যেন বাড়ি, প্রোডাক্টটা যেন বেশি বেশি ফর্ম হয়। তাহলে এখানে ডিফারেন্ট টেম্পারেচার প্রেশারগুলো ক্লাস 10-এ গিয়ে মুখস্থ করতে হবে এক্স্যাক্টলি কোন কোন রিভার্সেবল রিয়াকশনে কী কী আছে। আমাদের আছে H2SO4 এর প্রিপারেশন ক্লাস 10-এ আছে। ঠিক আছে? বুঝতে পেরেছিস তো? আচ্ছা, এখন দেখ এটা ছাড়া আরও একটা জিনিস আমি ইউজ করতে পারি, সেটা বলে কি ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট মানে কি বেসিক্যালি? ক্যাটালিস্ট মানে হচ্ছে কী করে ক্যাটালিস্ট, ঠান্ডা মাথায় দেখ আমি কী বুঝলাম বলতো ভাই। ক্যাটালিস্ট কী করে জানিস? ক্যাটালিস্ট কী করে ক্যাটালিস্ট? আচ্ছা দেখ, বেসিক্যালি রিঅ্যাক্ট্যান্টার প্রোডাক্ট, আমি তোকে একটা ডায়াগ্রাম দেখে, যেটা কী ডায়াগ্রাম বলে, এটা হচ্ছে বেসিক্যালি ক্লাস 12-এ গিয়ে কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারে দেখা যাবে। এটাকে বলেছে এনার্জি ডায়াগ্রাম। এটা তো এক্স আর ওয়াই অ্যাক্সিস দুখানে অ্যাক্সিস, এ তো তুই জানিস ম্যাথসের পার্ট। আমি এটা হচ্ছে এনার্জি ডায়াগ্রাম, মানে আমি ওয়াই অ্যাক্সিসে নিলাম এনার্জি, আর এক্স অ্যাক্সিসে নিচ্ছি বলতে কি প্রোগ্রেস অফ দ্য রিয়াকশান। দেখ বেসিক্যালি এইটা হচ্ছে আমার সাপোজ স্টার্টিং ম্যাটেরিয়াল ছিল, এটা হচ্ছে আমার প্রোডাক্ট। তার মানে কি বলতে, এটা স্টার্টিং ম্যাটেরিয়াল এনার্জি, এটা হচ্ছে আমার প্রোডাক্টের এনার্জি। বুঝতে পেরেছিস? কার এনার্জি বেশি? স্টার্টিং ম্যাটেরিয়াল অবশ্যই, তাই না? কারণ ওর এনার্জিটা এই লেভেলে আছে আর প্রোডাক্টের এনার্জি আমার আছে হচ্ছে এই লেভেলে, তাহলে এর তো ভ্যালু কম। আমি যদি ভাই স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে প্রোডাক্ট ফর্ম হয়েছে, কীভাবে ফর্ম হয় স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে প্রোডাক্ট? এই চ্যাপ্টারের একদম শুরুতে লেখা আছে, রিডিং পড়লে দেখতে পাই ভাই ইলেকট্রন ক্লাউড ধাক্কা মারলে একে অন্যকে, তাই না, রিপেলশন করলে একে অন্যের সাথে অ্যাটাচড হলে তাহলেই তো আমার প্রোডাক্টটা ফর্ম হয়। বন্ড ফর্মেশন এইভাবেই হয়। ঠিক আছে? বন্ড ভাঙে এইভাবে। বুঝতে পারলি? তাহলে ওই যে কোলাইড করতে হবে পার্টিকেলকে, এগুলো চ্যাপ্টারের শুরুতে একদম লেখা আছে, চ্যাপ্টারে বাড়িয়ে রিডিং দিবি। ঠিক আছে? তাহলে আমার কী হবে বলতো ভাই, এই যে কলিশন, তার মানে একজনের সাথে আরেকজনের কলিশন হচ্ছে। আমি যদি এই স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে শুরু করে প্রোডাক্ট অবধি প্রত্যেকটা স্টেপের ছবি নিতে পারতাম, প্রত্যেকটা জায়গায় কী কী হচ্ছে, প্রত্যেকটা স্টেপে কী কী কম্বাইন হচ্ছে, তার যদি আমি প্রত্যেকটা স্টেটের এনার্জি ক্যালকুলেট করতে পারি, করা যায়। এগুলো কীভাবে করা যায়? কেমিস্ট্রির মধ্যে একটা পার্ট হচ্ছে কম্পিটিশনাল কেমিস্ট্রি, হায়ার লেভেলের পার্ট, 11-12-এরও পার্ট নয়। ঠিক আছে? হাই লেভেল কম্পিটিশনাল কেমিস্ট্রি, মানে তুই সফটওয়্যার ইউজ করে করতে পারবি এগুলো। ঠিক আছে? যে কোনো রিয়াকশনে করা যাবে, তার জন্য তোকে জানতে হবে কোয়ান্টাম কেমিস্ট্রি। কোয়ান্টাম কেমিস্ট্রি এরকম নয় যে ভাই তুই কোয়ান্টাম কেমিস্ট্রি কঠিন, কিন্তু কোয়ান্টাম সায়েন্স জানতে হবে। কোয়ান্টাম কেমিস্ট্রি, কোয়ান্টাম সায়েন্সের মধ্যে আলাদা আলাদা পার্ট আছে, কোয়ান্টাম ফিজিক্স, কোয়ান্টাম কেমিস্ট্রি। কোয়ান্টাম না জানলে ওইসব ক্যালকুলেশন করা পসিবল না। ওটা এরকম নয় যে মোবাইল অ্যাপের মতন ভাই এটা দিলাম ওটা দিলাম হয়ে যাবে, ওরকম নয়। তোকে কোয়ান্টাম সায়েন্স জানতে হবে স্বাভাবিকভাবে। ঠিক আছে? তো দেখ বেসিক্যালি আমি যদি ওর কোনো ডায়াগ্রাম পাই, আমি দেখতে পাবো এই ডায়াগ্রামটা হচ্ছে এরকম। এটা তো স্টার্টিং ম্যাটেরিয়াল ছিল, প্রোডাক্টের এনার্জি মানে কি বলতো ইন বিটুইন দ্য স্টেট এরকম হয় না। তার মানে কি বলতো মাঝের কোনো স্টেটে আমার ডায়াগ্রামে এরকম পাবো না। বুঝতে পেরেছিস তো? তার মানে এটা হচ্ছে আমার সাপোজ স্টার্টিং ম্যাটেরিয়াল, এটা হচ্ছে আমার প্রোডাক্ট। স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে প্রোডাক্টে ফর্ম হচ্ছে, মাঝামাঝি স্টেটগুলো এদের এনার্জি এখানে থাকে না। কোথায় থাকে? সাপোজ রিয়াকশনটা হচ্ছে ধর এরকম A + B থেকে তার আমার সি ফর্ম হলো। তার মানে কি বলতো ভাই, এ আমার বি এর কাছাকাছি এগিয়ে আসছে, এ যদি বি এর কাছাকাছি এগিয়ে আসে, ইলেকট্রন ক্লাউড কাছাকাছি আসছে, ওদের এনার্জি এরকম বাড়তে থাকবে, সিস্টেমটা বাড়তে বাড়তে একটা স্টেটে পৌঁছাবে, সেখান থেকে তারপরে আস্তে আস্তে আবার ভেঙে যাবে, ভেঙে গিয়ে আমার সি ফর্ম হবে। এটা হচ্ছে মেনলি ওভারঅল আমি এনার্জি ডায়াগ্রাম এইভাবে পাওয়া যায়। এনার্জি ডায়াগ্রামটা ক্লিয়ার? এইরকম ডায়াগ্রাম। হ্যাঁ
আচ্ছা দেখ, এই ডায়াগ্রামটা হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে আমার অরিজিনাল ডায়াগ্রাম। এর মধ্যে টপে একজন বসে আছে, দেখতে পাচ্ছিস তো? ওইটাকে একটা নাম আছে, ওটার নাম হচ্ছে কি ট্রানজিশন স্টেট। ওগুলো ক্লাস 11-12 পড়বো ট্রানজিশন স্টেট, 12 আছে স্পেশালি। তার মানে কি বলতো ভাই, তুই স্টার্টিং মেটেরিয়াল থেকে প্রোডাক্টে যাবি, তুই তো প্রোডাক্ট আমার বেশি স্টেবল বলেই তো স্টার্টিং মেটেরিয়াল থেকে হবে, তাই না? প্রোডাক্ট যদি আমার লেস স্টেবল হতো ফর্ম হতো স্টার্টিং মেটেরিয়াল থেকে? কোনো দিনই ফর্ম হবে না। লেস স্টেবল কিছু ফর্ম হতেই চাইবে না স্বাভাবিকভাবে। তো মোর স্টেবল ফর্ম হওয়ার জন্যই ভাই আমাকে এটা হতে হয়েছে স্বাভাবিকভাবেই। প্রোডাক্ট যদি মোর স্টেবল না ফর্ম কেন হবে? তাহলে স্টার্টিং মেটেরিয়াল বসে থাকবে আনরিঅ্যাক্টেড হয়ে, বুঝতে পেরেছিস তো? স্টার্টিং মেটেরিয়াল থেকে প্রোডাক্ট বেশি স্টেবল, ওই জন্যই প্রোডাক্ট ফর্ম হবে, সোজা কথা। এখন দেখ এই ফর্মেশনটা কীভাবে হয় ভাই, তুমি প্রোডাক্ট বেশি স্টেবল কিছু ফর্ম করছো, তা বেশি স্টেবল কিছু ফর্ম করতে হলে তোমাকে কষ্ট করতে হবে। কিসের কষ্ট বলতো? এখান থেকে দেখ, এই কষ্টটা তোকে এখান থেকে এই এনার্জি ব্যারিয়ারটা টপকাতে হবে। এটা তো এনার্জি অ্যাক্সিসই চলছে, তোকে এই ব্যারিয়ারটা টপকাতে হবে। মানে তুই পাহাড়ের এখানে ছিলি, তুই এখানে যাবি, তোকে দেখ এই পাহাড়ের চূড়ো হয়ে তারপর ঝাঁপ মারবি, বুঝতে পেরেছিস তো? পাহাড়ের চূড়ো হয়ে তোকে যেতে হবে, তোকে কষ্টটা করতে হবে। ক্লিয়ার, বোঝা গেছে? বুঝতে পেরেছিস তো? তাহলে আমার কী হলো বলতো, এই চূড়োটা টপকে তারপর আমি এখানে নামতে হচ্ছে। এই যে ভাই গ্যাপটা, এটাকে বলে এনার্জি অফ অ্যাক্টিভেশন। ওটা ক্লাস 12-এর পার্ট। এনিওয়েজ তুই কী বুঝলি এখান থেকে? তার মানে আমাকে পাহাড়ের চূড়ো টপকাতে হচ্ছে, মানে একটা এনার্জি বেরিয়ার আমাকে ক্রস করতে হবে, বুঝতে পেরেছিস তো? তাহলে এবার তুই ক্যাটালিস্ট আমার কী করে? ক্যাটালিস্ট করে হচ্ছে কী বলতো, পাহাড়ের এই সাইড থেকে এই সাইডে মানে টানেল খুঁড়ে দেবে, সোজা কথা। ক্যাটালিস্ট এই কাজটা বলতে, এই সিম্পলি এই জিনিসটা বোঝ। ক্যাটালিস্ট করবে, টানেল খুঁড়বে। মানে টানেল খুঁড়বে মানে এই ক্যাটালিস্টটা আবার ধর ওর এনার্জি অফ অ্যাক্টিভেশনটাকে কমিয়ে দেবে, মানে এইরকম জায়গাটা নিয়ে আসলো, বুঝতে পারলি? এটা হচ্ছে ক্যাটালিস্ট করবে। তো সেটাকে তোকে আগে পাহাড় এত উঁচু টপ করতে হচ্ছে, এখন কম পাহাড় টপ করতে হবে। এই হচ্ছে ক্যাটালিস্টের কাজ, বোঝা গেল? তাহলে ক্যাটালিস্ট আমার কী করে ভাই? এবারে ধর হতে পারে একটা রিয়াকশান হচ্ছে, এই রিয়াকশানে ধর এই ক্যাটালিস্ট, মানে ক্যাটালিস্ট কী হবে? কোনো কম্পাউন্ড হবে, কোনো এলিমেন্ট হতে পারে ক্যাটালিস্ট। এসব ক্লাস 11-এ মেকানিজম আছে, ঠিক আছে? দেখ তোর তার মানে কী হলো বলতো ভাই, একটা রিয়াকশান ধর, সাপোজ এই রিয়াকশানটা A+B থেকে C ফর্ম হচ্ছিল, এখানে ধর ভাই সাপোজ যে কোনো একটা এলিমেন্ট, সাপোজ এক্স নিলাম, এক্স হচ্ছে ক্যাটালিস্টের কাজ করছে। এক্স আমার কী করছে বলতে, এখানে টানেলটা খুঁড়ে দিচ্ছে। তাহলে টানেল খুললে কী হবে বলতো, তুই এখান থেকে এখানে পৌঁছাতে পারবি, ঠিক আছে? ইজিলি পৌঁছাতে পারবি। আবার উল্টোটা শুধু, তুই প্রোডাক্ট থেকে স্টার্টিং মেটেরিয়াল তুই ইজিলি পৌঁছাতে পারবি স্বাভাবিকভাবে, বোঝা গেল? তাহলে সাপোজ এই রিয়াকশানে আমার এক্স হচ্ছে ভালো ক্যাটালিস্ট, তার মানে এই নয় যে পৃথিবীর সব রিয়াকশানে এক্স ভালো ক্যাটালিস্ট হবে, হতেই, বুঝতে পেরেছিস? এই রিয়াকশানে এক্স ভালো ক্যাটালিস্ট হলে অন্য কোনো রিয়াকশানে কী করতে পারিস? অন্য কোনো রিয়াকশানে গিয়ে ক্যাটালিস্ট করতে পারে যে পাহাড়টাকে আরও বাড়িয়ে দিতে পারে, এরকম বাড়িয়ে দিতে পারে। তার মানে এই রিয়াকশানে যে ভালো ক্যাটালিস্ট, সে অন্য রিয়াকশানে গিয়ে খারাপ ক্যাটালিস্ট হতে পারে। তার মানে সোজা কথা কী বলতে, এনার্জি অফ অ্যাক্টিভেশনকে বাড়িয়ে দেবে। অ্যাকচুয়াল টার্মটা হচ্ছে এনার্জি অফ অ্যাক্টিভেশন, টানেলটা বাজে কথা, অ্যাকচুয়াল টার্ম হচ্ছে এনার্জি অফ অ্যাক্টিভেশন, বুঝলি? তার মানে ভাই কোথাও পাহাড় বাড়িয়ে দিতে পারে, তাহলে সেখানে কি সে আর ভালো কাজ করবে? সেটা তো তোর কষ্টটা বাড়িয়ে দিল। তার মানে যে রিয়াকশানে ক্যাটালিস্টটা আমার কষ্ট কমিয়ে দেয় তাকে বলা হচ্ছে পজিটিভ ক্যাটালিস্ট, সোজা কথা, বুঝতে পারলি তো? আর যে রিয়াকশানে গিয়ে কষ্ট বাড়িয়ে দেবে, মানে পাহাড়ের হাইট বাড়িয়ে দেবে, সে হচ্ছে আমার নেগেটিভ ক্যাটালিস্ট। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এই রিয়াকশানে যে পজিটিভ সে হতে পারে, ওই রিয়াকশানে নেগেটিভ হতেই পারে। ওই জন্য স্পেসিফিক রিয়াকশানের জন্য স্পেসিফিক ক্যাটালিস্ট থাকবে, ঠিক আছে? বুঝেছিস? তাহলে এই হচ্ছে আমার ক্যাটালিস্টের কাজ, বোঝা গেল? এইবারে একটা দুটো এক্সাম্পল তোকে মনে রাখতে হচ্ছে। কোথায় আছে ভাই? ওই দেখ, ওই এটা তুই বাড়িতে পড়ার সময় পেয়ে যাবি, প্রেশারের নিচেই ক্যাটালিস্ট আছে। তো ক্যাটালিস্টের মধ্যেই উইথ এক্সাম্পল তুই এটা মনে রাখছিস, ঠিক আছে? বুঝতে পেরেছিস কী বললাম? তার মধ্যে দেখ, ওই ক্যাটালিস্টের মধ্যে যে 2 নাম্বারটা আছে না, অ্যামোনিয়া রিয়াক্টস উইথ অক্সিজেন টু প্রডিউস নাইট্রিক অক্সাইড অ্যান্ড ওয়াটার ভেপার ইন দ্য প্রেজেন্স অফ প্ল্যাটিনাম এ ক্যাটালিস্ট। এটা তোর ক্লাস 10-এর রিয়াকশান, ক্লাস 10-এ আবার আছে, উইথ অবজারভেশন থাকবে, তখন অবজারভেশন থাকবে এই রিয়াকশানটা, ঠিক আছে? গ্রিনিশ কালারের ফ্লেম দেখতে পাবো, এইসবগুলো ক্লাস 10-এ আছে, ওকে? ওই দেখ ভাই 2 নাম্বারটা ক্যাটালিস্টের মধ্যে এক্সাম্পল 2, তার মানে এখান থেকে পড়তে হচ্ছে এগুলো। তারপরে পজিটিভ ক্যাটালিস্ট এক্সাম্পল, ডেফিনেশন মার্ক করতো পজিটিভ ক্যাটালিস্টে, স্কুলে পড়িয়েছে এটা? হ্যাঁ পড়িয়েছে তো, স্কুলে এগুলো পড়িয়েছে, মার্ক করে এগুলো পজিটিভ ক্যাটালিস্ট। পেয়েছিস খুঁজে পজিটিভ ক্যাটালিস্ট? আচ্ছা, তারপরে দেখ পজিটিভ ক্যাটালিস্টের এক্সাম্পল পড়বি। তার নিচে দেখা যাচ্ছে প্রোমোটার। প্রোমোটার কী করে? প্রোমোটার হচ্ছে ভাই ক্যাটালিস্টের অ্যাক্টিভিটি আরও বাড়িয়ে দেয়। প্রোমোটার হচ্ছে ক্যাটালিস্টের অ্যাক্টিভিটি আরও বাড়িয়ে দেয়, ওকে? প্রোমোটার দেখতে পাচ্ছিস প্রোমোটারকে? কোথায় আছে? সবুজ বক্সের মধ্যে দেখ। প্রোমোটার ক্যাটালিস্টের অ্যাক্টিভিটি আরও বাড়িয়ে দেবে। এক্সাম্পল ওই যে একটা প্রোমোটার মলিবডেনাম, হেবার্স প্রসেসে আমি প্রোমোটার হিসেবে মলিবডেনামকে ইউজ করি। ক্লাস 10-এ গিয়ে কিন্তু এটা বোর্ড এক্সামের কোশ্চেন, ঠিক আছে? ক্লিয়ার? যে যে আছে মুখস্থ করে নিস এগুলো, ওকে? বুঝতে পেরেছিস তো? তারপর দেখ নেগেটিভ ক্যাটালিস্ট এক্সাম্পল পড়বি আর ডেফিনেশন পড়লি নেগেটিভ ক্যাটালিস্টের। আচ্ছা, ওই তুই যেগুলো বলছিলি না
অবজারভেশন মানে আইডেন্টিফিকেশন অফ গ্যাস, ক্যারেক্টারিস্টিক্স অফ কেমিক্যাল রিয়াকশনের মধ্যে এভলিউশন অফ গ্যাস আছে, মানে বলতে কি কোনো রিয়াকশনে সাপোজ H2 গ্যাস আমার ফর্ম হলো, তার মানে কি, বা ধর CO2 গ্যাস ফর্ম হয়েছে, তার মানে কি সাপোজ একটা রিয়াকশন করছি মিডিয়ামের মধ্যে যদি CO2 গ্যাস ফর্ম হয় আমি কি দেখতে পাচ্ছি, বাবলস বেরোচ্ছে। আচ্ছা এবার ওটা যে CO2 গ্যাস, কারণ CO2 ছাড়া SO2 তেও আমি দেখতে পারবো বাবলস বেরোচ্ছে, কিন্তু ওটা CO2 হবে না SO2 আমি কীভাবে বুঝবো, তার জন্য আমাকে কেমিক্যাল টেস্ট করতে হবে। কোন গ্যাসের জন্য কী কেমিক্যাল টেস্ট আছে আমি একটা লিস্ট পাঠিয়ে দেবো, ঠিক আছে, বেশি না তোর এই 5-6টা জানলেই হবে আপাতত। CO2 SO2, ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রোজেন CO2 SO2, ঠিক আছে, এই কটা পাঠিয়ে দেবো। লাইম ওয়াটারকে মিল্কি করবে, পড়েছিস না, CO2 বেসিক্যালি, SO2 আমার লাইম ওয়াটারকে মিল্কি করে, দুজনেই করে, কিন্তু SO2 আর CO2 এর মধ্যে ডিফারেন্সিয়েট কীভাবে করবো সেটা আমি পাঠিয়ে দেবো। ওকে, বুঝতে পেরেছিস? তার মানে কী হলো বলতো, ধর একটা রিয়াকশন একটা টেস্ট টিউবের মধ্যে করছিলাম, সেখানে তো আমার CO2 বেরোচ্ছিল, আরেকটা কন্টেনার করছিলাম ওখানে আমার SO2 বেরোচ্ছিল, দুটোতেই আমি দেখতে পাচ্ছি তোর বাবলস বেরোচ্ছে, দুটোতেই দেখতে পাবো বাবলস বেরোচ্ছে, তাহলে বাবলস দেখে আমি বলতে পারবো না ওটা CO2 না SO2। আমি কীভাবে বুঝবো CO2 না SO2? আমাকে দেখতে হবে কোনো কেমিক্যাল টেস্ট করতে হবে। কেমিক্যাল টেস্ট মানে কি বলতো, আমি ওর মধ্যে কোনো একটা কমন কেমিক্যাল রিয়েজেন্ট দিলাম, ঠিক আছে, তারপর দুটোতেই আমি দিলাম হচ্ছে লাইম ওয়াটার। লাইম ওয়াটার দিলে কি হয় বেসিক্যালি, যদি আমার CO2 প্রডিউস হয় না বা SO2 প্রডিউস হয়, দুজনেই আমার কী করে দেবে, লাইম ওয়াটারকে মিল্কি করে দেবে, ঠিক আছে। এখন CO2 SO2 দুজনেই তো লাইম ওয়াটারকে মিল্কি হচ্ছে, তাহলে একটা যদি H2 বেরোয় একটা যদি CO2 বেরোয়, তখন দেখ আমি CO2 আর H2 এর মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবো লাইম ওয়াটার দিয়ে, কারণ CO2 আমার লাইম ওয়াটারকে মিল্কি করবে, H2 তো আমার করবে না। তাহলে আমি তখন কী বলতে পারবো, বলতে হ্যাঁ ভাই যেখানে লাইম ওয়াটারটা মিল্কি হচ্ছে সেখানে CO2 আছে, আর যেখানে ধর আমার হচ্ছে না সেখানে H2 আছে। এবারে ধর দুখানা কন্টেনারে একটা CO2 আছে একটা SO2 আছে, দুজনেই কিন্তু আমার লাইম ওয়াটারকে মিল্কি করবে, তাহলে এবার CO2 কোনটা SO2 কোনটা বুঝবো কীভাবে, তার জন্য আছে হচ্ছে আরেকটা টেস্ট, সেটাকে বলে কি অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন, ঠিক আছে। অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট মানে, অ্যাসিডিফাইড মানে কি বলতো, একটুখানি আমি অ্যাসিড দিয়েছি, H+ ধর দিলাম, H+ মানে অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট নাম শুনেছিস? এনিওয়েস এই চ্যাপ্টারেই আছে, ওই রিয়াকশনগুলো হাজার হাজার রিয়াকশনের মধ্যে আছে এই চ্যাপ্টারে। K2CR2O7, হ্যাঁ, কালার হচ্ছে গ্রিন অরেঞ্জ কালার হয়, পটাশিয়াম ডাইক্রোমেটের অরেঞ্জ কালার, ওর মধ্যে তাহলে একটা অ্যাসিড দিলাম, একটু অ্যাসিড, বুঝতে পেরেছিস? এবারে এই সলিউশনটাকে আমি পাঠিয়ে দিচ্ছি হচ্ছে কি বলতে, যেখানে বাবলস উঠেছিল তার মধ্যে, বুঝতে পারলি তো, বোঝা গেছে? যেখানে আমি দেখবো বলতে কি SO2 মানে যেখানে SO2 ফর্ম হবে না সেখানে আমার সলিউশনের কালার চেঞ্জ হয়ে গ্রিন হয়ে যাবে, আর যেখানে CO2 হবে সেখানে কোনো কালারই চেঞ্জ হবে না। তার মানে SO2-র জন্য বেসিক্যালি অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেটের কালার চেঞ্জ হয়ে যায়, অরেঞ্জ হয়ে যায় গ্রিন, বুঝলি? আর CO2 আমার কালার চেঞ্জ করতে পারে না, এইভাবে SO2 আর CO2-র মধ্যে আমি ডিফারেন্সিয়েট করতে পারবো। ক্লিয়ার, বোঝা গেলো? এটা আমি পাঠিয়ে দেবো, তো কিছু কিছু গ্যাসের আইডেন্টিফিকেশন আছে আমি পাঠিয়ে দেবো, ক্লাস 10-এর বই থেকেই পাঠাবো সিম্পলি, কারণ ক্লাস 10 এই জিনিসটা আছে। বল কার জন্য ও এক্সেস, তারপরে কিছুক্ষণ পরে হয়ে যাবে কিছুক্ষণ পরে হবে না, তাই তো? জিজ্ঞেস করবি K2CR2O7, ওটাই হচ্ছে অ্যাকচুয়াল, ক্লাস 10-এ আমি তোকে দেখিয়ে দিচ্ছি। কোনটা 11 কি? আচ্ছা এইটা হচ্ছে তোর ক্লাস 10-এর লাস্ট চ্যাপ্টার প্র্যাকটিক্যাল ওয়ার্ক। হ্যাঁ, এর মধ্যে ডিফারেন্ট গ্যাসে থাকে, রেকগনিশন অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ গ্যাসেস, এটা ক্লাস 10-এর লাস্ট চ্যাপ্টার। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে প্রত্যেক বছর, এর মধ্যে সব গ্যাস দেওয়া আছে এরকম, ঠিক আছে। আমি এখান থেকেই পাঠাবো বেসিক্যালি। CO2-র জন্য দেখবি লেখা আছে হচ্ছে হোয়েন দ্য গ্যাস ইজ পাস থ্রু দ্য লাইম ওয়াটার ইট ইজ মিল্কি। দেখিস আমি তোকে কালার যেভাবে বলছিলাম না, দেখ আমি কালারগুলো এইভাবে মার্ক করে রেখেছি, ঠিক আছে। তো যাই হোক, সিমিলারলি SO2 এও কিন্তু মিল্কি করে, বাট তারপরেই লেখা আছে ইট চেঞ্জেস অরেঞ্জ সলিউশন অফ অ্যাসিডিফাইড পটাশিয়াম ডাইক্রোমেট টু গ্রিন। এইটা হচ্ছে আমার SO2 আর এর মধ্যে ডিফারেন্সিয়েট করা। ওই টেকনিক যেটা তোকে শিখিয়েছে ওটা ভাই খাতায় কলমে হয়, পেন অ্যান্ড পেপারে। প্র্যাকটিক্যালি করতে গেলে ওটা ভাই কষ্ট হয়ে যাবে, ওই কিছুক্ষণ পরে ডিজলভ হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরে হবে না, পেন অ্যান্ড পেপারে পসিবল, ঠিক আছে। তো যাই হোক, খাতায় একটা রিয়াকশান লিখতে কিসের কষ্ট, প্র্যাকটিক্যালি করতে গেলে দেখবি ডিজলভ আর হচ্ছে না তখন। ওটাই বেস্ট, তুই ওটা জিজ্ঞেস করবি, এটা তো অবশ্যই অ্যাপ্লিকেবল, ক্লাস 10-এ তো সবাই ওটাই করবে, বুঝলি তো। ওটা আমি পাঠিয়ে দেবো, ওটা করে লিখে রাখবি, ঠিক আছে।
আচ্ছা নেক্সট হচ্ছে কি আছে, নেক্সট হচ্ছে ভাই কপার সালফেট থাকলে ওটা ওয়াটার ড্রপ দিলে ওটা ব্লু হয়ে যায়। হ্যাঁ ভাই ওটা আসছি, ঠিক আছে। তাহলে এখান থেকে বোঝা গেছে টার্গেট কি, বুঝেছিস? হ্যাঁ বুঝেছিস। আচ্ছা দেন হচ্ছে কপার সালফেটের গল্পটা হচ্ছে কোথায় আছে, কপার সালফেটের গল্পটা আছে হচ্ছে আচ্ছা হ্যাঁ রিয়াকশন তো ভাই পড়বি, এখান থেকে কী বলবো। আচ্ছা তোদের মেটাল অ্যাক্টিভিটি সিরিজ পড়িয়েছে? মেটাল অ্যাক্টিভিটি সিরিজ আগের বার ছিল না? মেটাল অ্যাক্টিভিটি সিরিজ কে কাকে ডিসপ্লেস করে, সেটাতে অ্যাপ্লিকেশন আবার আছে দেখতে পেয়েছিস তো এই চ্যাপ্টারে? আচ্ছা না এই সিরিজটা তোকে মুখস্থ করেছিলি? কোন সিরিজ ভাই? এই যে এই সিরিজটা দেখ, এই সিরিজটা অ্যাক্টিভিটি সিরিজ অফ এলিমেন্টস, এটা আবার মুখস্থ করতে হবে। ওইসব ভাই মনে রাখার টেকনিক ফেকনিক ইউটিউবে হাজারটা আছে, তুই দেখে নিস। আচ্ছা না, ঠিক আছে। এটা বুঝতে পেরেছিস, খুঁজে পেয়েছিস মেটাল অ্যাক্টিভিটি সিরিজ? এটা ভাই কে কাকে ডিসপ্লেস করছে এখান থেকে পড়বি কিন্তু। দেখ ডিসপ্লেসমেন্ট ভাই কে কাকে ডিসপ্লেস, আমি ভাই এটার কি বোঝাবো, ডিসপ্লেসমেন্ট রিয়াকশন ভাই এ ওকে ডিসপ্লেস করবে, একবার পড়তে হবে তোকে নিজেকে, এটা বুঝতে পারলি? ক্লিয়ার? তাহলে বাড়ি গিয়ে কিন্তু কাজ আছে তোর, কী কাজ ভাই? এগুলো পড়াশোনা করতে হবে। ডাবল ডিকম্পোজিশন পড়বি তো এগুলো, ডাবল ডিকম্পোজিশন উইথ এক্সাম্পল, আর হচ্ছে ভাই যেগুলোর কালার প্রত্যেকটা নিচে কালার টালার আছে, আর ভাই গ্যাসের আইডেন্টিফিকেশনগুলো আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। CO2 SO2, আর তুই CuSO4 বলছিলি, CuSO4.5H2O, ওটা আমার ব্লু কালার থাকে, ওটা হয়ে যায় হচ্ছে হোয়াইট ক্রিস্টাল বেসিক্যালি, ঠিক আছে। ওটা পাঠিয়ে দেবো। ক্লিয়ার, বোঝা গেছে? এটা বুঝেছিস? বল। আয়রনের পরে তো নিকেল ছিল। হ্যাঁ নিকেল সালফার দুটো নেই। হ্যাঁ নেই তো ঠিক আছে ভাই, তোর লাগবে না যখন দেয়নি আর কি করবি। চারটে তো ভুলে যাবো। ওটা আছে মাঝখানে, ওটা আছে, দেয়নি। আচ্ছা চল এরপরে হচ্ছে যেটা বেসিক্যালি 2.4, যেটা বলার 2.4, এটাও তোর ছিল ক্লাস 8-এ, এনার্জি চেঞ্জ ইন কেমিক্যালাইজেশন ছিল ক্লাস 8-এ। এন্ডোথার্মিক এক্সোথার্মিক নামগুলো শুনেছিলি না? আবার দেখ ওই পার্টগুলো এসে স্কুলে পড়িস, এটা পড়িস এটা স্কুলে? এন্ডোথার্মিক রিয়াকশন, এক্সোথার্মিক রিয়াকশন। এন্ডোথার্মিক রিয়াকশন মানে কি বলতো ভাই? যে রিয়াকশনে আমার হিট বেরিয়ে যায় নাকি হিট অ্যাবজর্ব হয়, এক্স্যাক্টলি যেখানে আমার হিট অ্যাবজর্ব হয় সেই রিয়াকশনটাকে কি বলে? এন্ডোথার্মিক। আর এক্সোথার্মিক মানে কি? এক্সোথার্মিক মানে হিট রিলিজ, তাই তো, হিট রিলিজ। তাই ভাই এখানে আবার ভাই তোকে পড়তে হচ্ছে। এবার এনার্জি আমার কোন ফর্মে বেরোতে পারে? অনেক অনেক ফর্মে বেরোতে পারে। হিটের ফর্মে বেরোতে পারে, লাইটের ফর্মে কিন্তু এমিট হয়। রিয়াকশন থেকে কিন্তু আমার লাইটের ফর্মে এমিট হয়, এই জন্য লাইট তো ভাই ফর্ম অফ এনার্জি বেসিক্যালি। কারণ তুই এখন অব্দি ফিজিক্সের মধ্যে পড়েছিস একটা ফর্মুলা E=H নিউ, পড়েছিস কোনো ফর্মুলা? লাইটের ফিজিক্সে আছে, ক্লাস 10-এ মোস্ট প্রবলি আছে। E=H নিউ, ওটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এনার্জির ফর্মুলা। E=Planck's কনস্ট্যান্ট ইন্টু ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তো লাইট তো ইলেকট্রোম্যাগনেটিক